বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি রিফর্ম 24 চ্যানেলে। আম আজকে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব। সেটা হলো আম বিশ্বের অন্যান্য যে কনস্টিটিউশন গুলো আছে তার মধ্যে অনুসরণীয় আ হতে পারে কিনা বা অন্য কোনো কনস্টিটিউশনের কোনো অংশ আমাদের জন্য রেলেভেন্ট হতে পারে কিনা এট দিস পয়েন্ট। মডার্ন ওয়ার্ল্ড এর ওল্ডেস্ট সবচেয়ে পুরানো রিপাবলিক যার লিখিত কনস্টিটিউশন আছে which is no one but ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যুক্তরাষ্ট্রের লিখিত কনস্টিটিউশন যেটা হয়েছে ১৭৮৭ সালে এবং এই ২৫০ বছর অলমোস্ট হতে চলল এই একই কনস্টিটিউশন চলে আসছে এবং এইটা কিন্তু ওল্ডেস্ট রিপাবলিক অ্যান্ড উইথ এ রিটেন কনস্টিটিউশন। এখন এই কনস্টিটিউশনটা মধ্যে দুটো ভাগ আছে। একটা ভাগ যেটা ১৭৮৭ তে হয়েছিল সেটা হলো রাষ্ট্রের কাঠামো। সরকার কেমন হবে তার ৩ টা ভাগ হবে। এই ভাগগুলোর মধ্যে আম আ সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড এইটার চেকস অ্যান্ড ব্যালেন্স এটা নিশ্চিত করা, নির্বাচন কেমন হবে। এইসব জিনিসগুলা মেইনলি আলোচনার মধ্যে আসছে। সো ১ম ভাগটা বেসিক্যালি রাষ্ট্রের কাঠামো। কিন্তু এই ১ম ভাগটা ওয়াজ ভেরি ইনকমপ্লিট এবং যে কারণে তখন অনেকগুলো স্টেট এই কনস্টিটিউশনে আপত্তি জানায়। দে রিফিউজ টু রাটিফাই। পরবর্তীতে ৪ বছর সময় লেগেছে। 1791 ১০ টা বিল অফ বিল বা অ্যামেন্ডমেন্ট একসাথে যেটা আমরা বিল অফ রাইটস বলি। এইগুলো যখন এড করা হয় কনস্টিটিউশনে তখন কনস্টিটিউশন একটা কমপ্লিট কনস্টিটিউশনে পরিণত হয়। সো আমরা যেটা এখনকার কনস্টিটিউশন দেখি ইউনাইটেড স্টেটস এর এটা আসলে একটা কমপ্লিট রূপে পরিণত হয় 1791 এ। এই যে বিল অফ রাইটস এইটা কিন্তু আসলে জনগণের বা ব্যক্তির স্বাধীনতাকে নিশ্চিত করে এবং এই ব্যক্তির স্বাধীনতাটা এগেইনস্ট কাকে? যারা সরকার পরিচালনা করবেন। অর্থাৎ সরকারের যে বিভিন্ন অংশগুলো থাকবে যে ৩ টা বিভাগ, তাদের থেকে ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করার জন্যই কিন্তু এই বিল অফ রাইটস। তার মানে এই ২ টা ভাগ যদি আমরা দেখি, একটা ভাগ হচ্ছে রাষ্ট্রের কাঠামো, আরেকটা ভাগ হচ্ছে এই রাষ্ট্র যারা পরিচালনা করবেন সরকার, সেই সরকারের হাত থেকে, সরকারের সম্ভাব্য নিপীড়নের হাত থেকে ব্যক্তিকে রক্ষার জন্য বিল অফ রাইটস। এটা হলো আরেকটা সেকশন। এই ২ টা সেকশন মিলেই কিন্তু আপনার কমপ্লিটনেস টা এসেছে। এখন আমাদের সংবিধান যদি আমরা দেখি, তাহলে আমাদের সংবিধানে দেখবেন প্রতিটা জায়গাতে কোথাও ব্যক্তির স্বাধীনতা রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্র দ্বারা ব্যক্তির স্বাধীনতা খর্ব হতে পারে এমন চিন্তা করে কোনো ধারা নাই। বরং উল্টাটা আছে। আমি অনেক জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে ব্যাপারটা আছে। এটা বোঝার আগে আমরা আরেকটু যদি ক্লারিফিকেশন এ যাই, একটা রাষ্ট্র কি আর ব্যক্তি কি? রাষ্ট্র একটা কালেক্টিভ এন্টিটি। আর ব্যক্তি একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি। একই জিনিস না। অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই কালেক্টিভ এন্টিটিটা প্রিসিডেন্স পায়, হায়ার প্রায়োরিটি পায় দ্যান ব্যক্তি। আবার অনেক ক্ষেত্রেই ব্যক্তি প্রিসিডেন্স পায় আ আ কালেক্টিভ এন্টিটির উপরে। ভালো এক্সাম্পল যেজন্য আমরা বলি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। একটা ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস থাকে। কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই রাষ্ট্র সেই ফান্ডামেন্টাল রাইটস কে ইনফ্রিঞ্জ করতে পারে না। এবং এটাই কিন্তু মৌলিক অধিকারের বেসিক আইডিয়া। তো সেইটা যদি না থাকে তাহলে ওই সংবিধান আসলে শুধু রাষ্ট্রের কথাই চিন্তা করে, কোনো ব্যক্তির কথা চিন্তা করে না। আমরা একটা এক্সাম্পল দেখব। এরকম সবগুলো জায়গাতে একই জিনিস আমি দেখেছি। তাও একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা একটু শেয়ার করি আপনাদের সাথে, জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে। সো আমরা আ ২ টো সংবিধানই দেখব। ২ টো সংবিধানই দেখব এবং চেষ্টা করব বোঝার একটা পার্টিকুলার বিষয় নিয়ে। সেটা হলো এই যে বিল অফ রাইটস এর কথাটা বললাম, এইটার আ
অ্যামেন্ডমেন্ট 1 যেটাকে আমরা বলি ইউএস কনস্টিটিউশনের প্রথম অ্যামেন্ডমেন্ট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। দেখেন ফার্স্ট অ্যামেন্ডমেন্টে পরিষ্কার ভাষায় কি লেখা আছে, কংগ্রেস শ্যাল মেক নো ল রেসপেক্টিং অ্যান এস্টাবলিশমেন্ট অফ রিলিজিয়ান অর প্রহিবিটিং দ্য ফ্রি এক্সারসাইজ দেয়ারঅফ। অর্থাৎ কংগ্রেস, যেটা হলো সরকারের একটা বিভাগ, আইন আইন প্রণয়নকারী বিভাগ, এটা ইকুইভ্যালেন্ট টু আমাদের পার্লামেন্ট, তারা এমন কোনো আইন পাশ করতে পারবে না যেটা একটা ধর্মকে প্রমোট করে অথবা ধর্মের ফ্রি চর্চা করতে বাধা প্রদান করে। এটাই আসলে স্টেট অ্যান্ড চার্চের সেপারেশন, সত্যি কথা বলতে গেলে। সেকেন্ডটা হচ্ছে অর অ্যাব্রিজিং দ্য ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ ব্যক্তির বা কোনো সংগঠনের বা যে কোনো এন্টিটির স্পিচের যে ফ্রিডম, এইটাকে কোনোভাবেই কংগ্রেস আইন দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে না। অর অফ দ্য প্রেস, প্রেসের স্বাধীনতা অর্থাৎ সংবাদপত্রের যে স্বাধীনতা, সেটাকে কোনো আইন দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না। অর দ্য রাইট অফ দ্য পিপল পিসিবলি টু অ্যাসেম্বল, মানুষের যেটাকে বলে পিসফুল অ্যাসেম্বল, অর্থাৎ শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার যে অধিকার, সেটা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো আইন করতে পারবে না। অ্যান্ড টু পিটিশন দ্য গভর্নমেন্ট ফর এ রিড্রেস অফ গ্রিভেন্স। এটা পরটা গেলাম না, বাট এখানে 3টা মৌলিক কথা কিন্তু আছে। অর্থাৎ সরকার বা সরকারের কোনো বিভাগ যারা আইন প্রণয়ন করে, তারা এমন কোনো আইন করতে পারবে না যেটা দিয়ে এই যে মানুষের বেসিক ফান্ডামেন্টাল যে রাইটসগুলো, এগুলো খর্ব হতে পারে। তার মধ্যে ধর্ম প্রমোট করাও ওর কাজ না, আবার ধর্মকে বাধা দেওয়া তার কাজ না। এবং একইভাবে ফ্রিডম অফ স্পিচ, প্রেসের ফ্রিডম এবং শান্তিপূর্ণ সমাবেশের ফ্রিডম। এবার দেখুন একই জিনিস আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেখানে আমরা কি দেখি। বাংলাদেশের সংবিধানটা দেখেন খুব ইন্টারেস্টিং ওয়েতে এটা লেখা হয়েছে, এবং তখনই বুঝবেন কেন ফ্যাসিস্ট তৈরি হয় আর আমাদের এই সংবিধানের অবস্থা কি। দেখেন লেখা চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। তো আমি যদি প্রথমটা 1 নাম্বার হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। এটা কিন্তু আনকন্ডিশনাল, এখানে কোনো কন্ডিশন অ্যাড করা হয় না। এক্সেলেন্ট, ভেরি গুড। আপনি নিশ্চিন্তে চিন্তা করতে পারবেন এবং আপনার বিবেকের দংশনে দংশিত হতে পারবেন, কোনো অসুবিধা নেই। পরেরটা দেখেন 2 নাম্বার, 39 ধারা 2 নাম্বার, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। তার মানে বেশ কিছু কথাবার্তা এখানে আছে। আপনি ভারত বিরোধী কোনো কথা বলতে পারবেন না, আপনি ধর্মের সংক্রান্ত কোনো কথা বলতে পারবেন না, আপনি শালীনতা নিয়ে কোনো কথা বলতে পারবেন না, অনলাইনে কোনো পোস্টিং দিতে পারবেন, সবকিছু এর মধ্যে চলে আসবে। মানে এইগুলা নিয়ে গভর্নমেন্ট যেকোনো আইন করতে পারবে। সেইটা বাদ দিয়ে তারপরে বলা হচ্ছে ওইটা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা, অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হলো। তার মানে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা ইজ কন্ডিশনাল। আর কন্ডিশনটা হলো যে রাষ্ট্র কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছে যেটা ভেরি ব্রড, যেকোনোভাবে আইন প্রণয়ন করতে পারবে আপনার ওই বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার ব্যাপারে। তাহলে দেখেন 2টা ডিফারেন্সটা চিন্তা করেন। এক জায়গায় বলা হচ্ছে রাষ্ট্রকে সরাসরি বলা হচ্ছে তারা কোনো আইন প্রণয়ন করতে পারবে না, আর আরেক জায়গায় বলা হচ্ছে, বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে রাষ্ট্র প্রিটি মাচ যেকোনো আইন করতে পারবে আপনার স্বাধীনতা খর্ব করার জন্য। তাহলে দেখেন বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপরে সরাসরি রাষ্ট্র কন্ট্রোল করে, সরকার কন্ট্রোল করে। এখানে আপনার কোনো স্বাধীনতা নাই। বেসিক্যালি স্বাধীনতা কখনোই
কন্ডিশনাল হতে পারে না। কারণ কন্ডিশনাল যদি হয় তাহলে ওটা মৌলিক স্বাধীনতা হলো না বা বেসিক স্বাধীনতা হলো না। একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পলে আমি যাব। দেখেন ওপরে সমাবেশের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। ইনফ্যাক্ট আপনার কোনো স্বাধীনতাই নেই। চলাফেরার স্বাধীনতাও জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে। তার মানে গভর্নমেন্ট যেকোনো একটা আইন করতে পারে সো কল্ড জনস্বার্থে। বাই দ্য ওয়ে, জনস্বার্থ হচ্ছে একটা কালেকটিভ এন্টিটি, নট ইন্ডিভিজুয়াল এন্টিটি। অর্থাৎ একটা কালেকটিভ এন্টিটি বা জনস্বার্থের দোহাই দিয়ে সরকার যেকোনো একটা আইন প্রণয়ন করতে পারে, করে আপনার বাধা নিষেধ মানে আপনার যেটা বেসিক্যালি চলাচলের যে স্বাধীনতা সেটাও ব্যাহত করতে পারে। একইভাবে আপনার সমাবেশের স্বাধীনতা, সেম জিনিস। জনশৃঙ্খলা বা জনস্বার্থের একটা দোহাই দিয়ে যেকোনো একটা আইন করতে পারে, করে আপনার সমাবেশের স্বাধীনতাও খর্ব করতে পারে। তাহলে দেখেন এই যে জিনিসগুলা একটা অ্যামেন্ডমেন্টের মধ্যে, অ্যামেন্ডমেন্ট 1 এই ইউএস কনস্টিটিউশনের মধ্যে ক্লিয়ারলি বলা আছে কংগ্রেস কোনো আইন করতে পারবে না। এটাই আমি এর আগের দিন বলছিলাম ডুজ অ্যান্ড ডোন্টস। দিস ইজ ওয়ান অফ দোজ ডোন্টস, যেখানে কনস্টিটিউশন সরকারকে ভেবেই নিচ্ছে যে সরকার একটা শক্তিশালী একটা এন্টিটি যেটা ইন্ডিভিজুয়াল রাইটসকে খর্ব করতে পারে। সেজন্য তাকে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে বা তাকে বলা হচ্ছে তুমি এমন কোনো আইন করতে পারবা না যেখানে ফ্রিডম অফ স্পিচ অথবা প্রেস অথবা আপনার এই জাতীয় যে মৌলিক অধিকারগুলো সেগুলো খর্ব হতে পারে। আর আমাদের সংবিধানে সবগুলো খর্ব করার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। তো এটা একটা এক্সাম্পল দিলাম। এইরকম অনেক অনেক এক্সাম্পল আছে, যে কারণে দেখবেন যে কেন আমরা এইরকম একটা সংবিধান থাকলে যেটা কিভাবে স্বৈরাচার বা ফ্যাসিস্ট তৈরি হতে পারে। এটা একটা ফ্যাসিস্ট তৈরির সংবিধান ছাড়া আর কিছুই না। সো বন্ধুরা, আজকে আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, একটা এক্সাম্পল দিলাম। এইরকম অনেক এক্সাম্পল আছে। বাট সংক্ষেপে আসল কথা হলো যে আমরা ৭১-এ স্বাধীন হয়েছি ঠিক আছে, কিন্তু স্বাধীন হয়েছে দেশ। দেশ একটা কালেকটিভ এন্টিটি, সেটা স্বাধীন হয়েছে। কিন্তু ব্যক্তি কি স্বাধীন হয়েছে? ব্যক্তি তখনই স্বাধীন হয় যখন তার ব্যক্তির মৌলিক যে অধিকারগুলা সেইগুলা সংবিধান নিশ্চিত করে এগেইনস্ট সরকার। অর্থাৎ সরকার যারা, সরকারের হাতে তো অনেক ক্ষমতা দিতে হয় চালানোর জন্য দেশ। তো তার হাত থেকে যদি আমি ব্যক্তিকে রক্ষা না করতে পারি সংবিধানের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা ব্যক্তি স্বাধীন হলো না। ৭১-এ দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কিন্তু ব্যক্তি স্বাধীনতা পাই নাই। বারবার এই সংবিধান কাটাছেঁড়া করতে করতে প্রতিবার আমরা কিন্তু সরকার পদ্ধতি চেঞ্জ হয়েছে, সরকারের কাঠামো চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যক্তি কখনো স্বাধীন হয় নাই। আর এই কারণেই আমাদের বারবার ওই ৭৫-ও আমরা সরকার দ্বারা নির্যাতিত হয়েছি, ৯০-ও আমরা সরকার দ্বারা নির্যাতিত হয়েছি, ২৪-এও আমরা এসে একইভাবে ব্যক্তি, জনগণ সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে। সো ২৪-এ এসে আমরা একটা বিপ্লবোত্তর সুযোগ পেয়েছি যেন ব্যক্তির স্বাধীনতাটা আমরা এবার অর্জন করতে পারি। বন্ধুরা, আমি এখনো মনে করছি না যে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হয়েছি বলতে ব্যক্তি স্বাধীন হয়েছে। এটা আমরা একটা সুযোগ পেয়েছি মাত্র। এই সুযোগটা আমরা যদি এই একটা অত্যন্ত কি বলবো অগ্রহণযোগ্য ফ্যাসিস্ট তৈরির একটা সংবিধানকে কমপ্লিটলি ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে যদি একটা কনস্টিটিউশন রচনা করতে পারি, যেখানে দুটো সেকশন থাকবে, একটা হচ্ছে রাষ্ট্রের কাঠামো, যে কাঠামোর মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্স এন্ড সেপারেশন অফ পাওয়ার থাকবে, আরেকটা থাকবে যেখানে ব্যক্তির স্বাধীনতা, মৌলিক স্বাধীনতাগুলো নিশ্চিত হবে। তো সেই একই জিনিস কিন্তু এই ইউএস কনস্টিটিউশনে আছে এবং এই কনস্টিটিউশনটা এই সুন্দরভাবে অনেক চিন্তাভাবনা করেই তখন করা হয়েছিল বলেই ২৫০ বছর ধরে এই সেম কনস্টিটিউশন কিন্তু এখনো চলছে। ইনফ্যাক্ট ইভেন আপনি যদি ফরাসি বিপ্লবের দিকেও তাকান, এরা কিন্তু ৪ বার কনস্টিটিউশন কমপ্লিটলি চেঞ্জ করা লাগছে, যেটাকে এখন বলে ফিফথ স্টেট। এবং যেটা এখন 1958 এর কনস্টিটিউশন ইউজ করা লাগছে আম আম ফ্রান্সকে। অর্থাৎ এটা অনেকবার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ইউএস কনস্টিটিউশন সেই তখন থেকে ২৫০ বছর ধরে চলছে। কারণ এইখানে একটা ইম্পোর্টেন্ট জিনিসকে মাথায় রেখেই কিন্তু এই জিনিসটা করা হয়েছিল। যখন ১৭৮৭ সালে এই কনস্টিটিউশনটা ১ম প্রবর্তন হয়, তখন কিন্তু অনেকগুলো স্টেট এই কনস্টিটিউশনকে রাটিফাই করতে রিফিউজ করেছিল। তার ওয়ান অফ দ্য রিজন ছিল ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে। এই সরকার আবার দানবে পরিণত হয়ে যেতে পারে।
এই 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 শঙ্কাটা কিন্তু তখন ছিল। শঙ্কাটা ছিল বলেই ওই ১ম ১৩ টা স্টেটের মধ্যে কিন্তু মাত্র ৯ টা স্টেট তখন রাজি হয় এবং ৪ টা স্টেট কিন্তু রিফিউজ টু রাটিফাই দিস কনস্টিটিউশন। তো তখনই কিন্তু এই চিন্তাটা এসছিল। এখন আমাদের যেটা হয়েছে ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। কেউ চিন্তা করে নাই ব্যক্তি স্বাধীনতার কথা। তখন সমাজতন্ত্র, গণতন্ত্র আমরা গুলিয়ে ফেলেছি। যার ফলে এটা ব্যক্তি স্বাধীনতার প্রশ্নটা আসে নাই। সবাই শুধু দেশ, দেশ, দেশ কালেক্টিভ চিন্তাটা করেছি। যার ফলে আজকে বারবার আমাদের ঘুরে এই জিনিসটা ফেস করতে হচ্ছে। তো আমাদের ভবিষ্যতে এখন যেটা আমাদের একটা ভালো সুযোগ তৈরি হয়েছে। এখন আমাদের ব্যক্তি স্বাধীনতার কথাটা চিন্তা করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে সরকারই আপনার শত্রু। সরকারই আপনার আবার দানব তৈরি হয়ে আপনাকে নির্যাতন করবে। এই ওয়ার্স্ট সিনারিওটা মাথায় রেখেই আমাদের মৌলিক স্বাধীনতার ক্ষেত্রগুলাকে সংবিধান অনুযায়ী আ সুরক্ষা দিতে হবে। তাহলেই আমরা অ্যাকচুয়ালি স্বাধীন হব। তাহলেই আমরা এই বিপ্লবের থেকে অ্যাকচুয়ালি স্বাধীন আম হতে পারবো। যেটাকে আমরা ২য় স্বাধীনতা বলছি। সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো এবং ভবিষ্যতে আর কোন দানব তৈরি হবে না। তো ধন্যবাদ বন্ধুরা। আজকে আমরা এটুকু রাখবো। পরবর্তীতে আমরা আরো কিছু এই জাতীয় নিদর্শন নিয়ে কথা বলব। তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।